আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম সিনক্রো এবং রিজলভার বেসড কিছু সিস্টেম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সিনক্রো এবং রিজলভার রিলেটেড একটা ছোট টপিক আমাদের রয়ে গেছে, সেটা আজকে ডিসকাস করব। আমরা এখানে যেটা শেয়ার দিয়েছি সেটাতে দেখতে পাচ্ছি যে একটা কন্ট্রোল ট্রান্সফরমার আছে। তো এই কন্ট্রোল ট্রান্সফরমারটা কিভাবে সিনক্রোসের সাথে কাপল করা হয় সেই সম্পর্কে আমরা একটু জানবো। তো এতদিন জেনেছি যে ট্রান্সমিটারের সাথে রিসিভারের কানেকশন এবং ট্রান্সমিটার রিসিভার কিভাবে কাজ, যেটাকে আমরা সেল সিন সিস্টেম বলছিলাম। তো এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে মোট তিন ভাবে আমরা করতে পারছিলাম। সেই তিন ভাবের এক ভাবে ছিল শুধুমাত্র আমরা সিনক্রোস ইউজ করব, সেকেন্ড মেথড ছিল শুধুমাত্র রিজলভার ইউজ করব, আর থার্ড মেথড ছিল একটা সিনক্রো ইউজ করব এবং একটা রিজলভার ইউজ করব। তো তিনটা মেথডই আজকে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখবো যে এখানে আর কি ভাবে এই কানেকশনগুলো করা যায়। তো এর আগে যে সিস্টেমগুলো আমরা আলোচনা করেছিলাম এই প্রত্যেকটা দিয়েই কি করা যায়, পজিশন, অ্যাঙ্গুলার পজিশন ডিটেক্ট করা যায়, মেজার করা যায়। কিন্তু তাদের চেয়ে আর একটু বেটার যদি আমরা ডিটেকশনটা চাই, অর্থাৎ একটা কনভেনশনাল সিনক্রো দিয়ে আমরা যেটা করতে পারি, যে আমি এখান থেকে একটা আকার ইউজ করি, আমরা এভাবে চিন্তা করি যে আমরা যদি কনভেনশনাল একটা আমরা সিনক্রো নিয়ে থাকি, তাহলে সেখানে দুই রকম মেকানিজম থাকে। একটা হচ্ছে ট্রান্সমিটার থাকে এবং একটা থাকে হচ্ছে রিসিভার। এই ট্রান্সমিটার এবং রিসিভারটা আমরা তিন রকম পড়াশোনা করছিলাম। এক নাম্বার করছিলাম যে দুটাই হলো সিনক্রো, আর সেকেন্ডটা পড়ছিলাম দুটাই হলো রিজলভার, আর তিন নাম্বারটা আমরা পড়ছিলাম যে সিনক্রো প্লাস রিজলভার। এই তিনটা স্ট্রাকচার আমরা পড়েছিলাম। একটা হচ্ছে দুটাই সিনক্রো, দুটাই রিজলভার, আর একটা সিনক্রো প্লাস রিজলভার। এখন আমাদের দেখার বিষয় হলো যে এই যে সিনক্রো এবং রিজলভার যেগুলো আছে সেগুলো দিয়ে প্রত্যেকটা থেকেই আমরা থিটা মেজার করতে পারি। যেখানে যে একটা রাডার দেওয়া আছে, এখানে এই রাডার যে অ্যান্টিনাটা আছে, সেই রাডার অ্যান্টিনা থেকে যে থিটার অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে, the same theta angle could be detected in the receiver dial. তাহলে এখানে যদি আমাদের একটা রিসিভার ডায়াল থাকে, সেখান থেকেও আমরা ঠিক একটা থিটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট আমরা এখানে দেখতে পাবো। এটা হচ্ছে রিসিভার। এটা হচ্ছে তিনটার ক্ষেত্রেই পাবো। এখনকার টপিকটা হচ্ছে যে আমরা এই মেজারমেন্টটা যদি আরো প্রিসিশন ভাবে চাই, আরো সূক্ষ্ম ভাবে চাই, তাহলে আমরা কি করতে পারবো। তার মানে আমরা এখন যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে কন্ট্রোল ট্রান্সফরমার। এখানে যেটা কন্ট্রোল ট্রান্সফরমার লেখা আছে, এখানে সিটি দেখে কারেন্ট ট্রান্সফরমার মনে করা নাই। এই সিটিটা কিন্তু কারেন্ট ট্রান্সফরমার না, ইট মিনস দ্য কন্ট্রোল ট্রান্সফরমার। এটা যেটা করে সেটা হচ্ছে এই টোটাল সিস্টেমের যে প্রিসিশন লেভেলটা অনেক বাড়ায় দেয়। তার মানে আমরা আজকে যে টপিকটা পড়তেছি সেটা কোনো নতুন টপিক না, আগেকার সিনক্রো বা রিজলভার রিলেটেড টপিক, কিন্তু এই টপিকটা মূলত সিনক্রোতে ইউজ করা হয়। তা আমি এটা এক নম্বরে টিক দিয়ে দিচ্ছি যে আমাদের যে কন্ট্রোল ট্রান্সফরমারটা, এই কন্ট্রোল ট্রান্সফরমারটা তিনটা সিস্টেমের মধ্যে সিনক্রোতে ইউজ করা হয়। আমি এখানে ছোট্ট করে সিটি লিখে রাখলাম। তো এবং there are three conventional systems of angular position detection. The first method, in the first method, the control transformer is used for precision measurement. এটার পারপাসটা হচ্ছে শুধুমাত্র এই থিটাটাকে সূক্ষ্মভাবে মেজার করা। এখন কিভাবে সেটা মেজার করা হবে সেটা একটু তোমাদের বলার চেষ্টা করি। এর আগের মেথডে ছিল যে এখানে যে পাওয়ার সাপ্লাইটা ছিল এটা হচ্ছে এসি পাওয়ার সাপ্লাই। এই এসি পাওয়ার সাপ্লাইটা খালি পার্থক্যটা বললে ক্লিয়ার হয়ে যাবে। এই এসি পাওয়ার সাপ্লাইটা আমরা আগে কি করেছিলাম, যে আমরা এটা ছিল ট্রান্সমিটার টিএক্স, এটাতে সাপ্লাই দিয়েছিলাম টিএক্স এর রোটরে, টিএক্স রোটর লিখে রাখলাম। আর এটা হচ্ছে এটা যদি টিএক্স হয়ে থাকে অসুবিধা নাই, এটা টিএক্স বা এটা টিএক্স হলে এটা আরএক্স হবে। তাহলে আমি এখানে এটাকে আমি আরএক্স দিয়ে দিই, এখানে টিএক্স না, এটা হচ্ছে আরএক্স। এবং এটা ইন্টারচেঞ্জেবলি কাজ করে। কাজে এখানে একটা যদি ট্রান্সমিটার হয়ে থাকে তাহলে আরেকটা হবে হলো রিসিভার, আর এটা যদি রিসিভার হয়ে থাকে এটা হবে ট্রান্সমিটার। এটা কিন্তু ভাইস ভার্সা। এটা এমন না যে যেটা ট্রান্সমিটার সেটা সারা জীবনে ট্রান্সমিটারে থাকবে,
আর রিসিভারটা সারা জীবনে রিসিভ হয়ে থাকবে। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি যে এটা হলো আমাদের ট্রান্সমিটার এবং এটা হচ্ছে রিসিভার। এরপরে আমরা বিপরীতভাবে চিন্তা করলে এটাই পাবো। তাহলে এখন ট্রান্সমিটারে যখনই এখানে একটা হাতল দেওয়া আছে বা হ্যান্ডেলের মতো দেওয়া আছে এবং এখানে একটা সার্কুলার ভাবে মোশন করার জন্য একটা অ্যাক্সিস দেওয়া আছে। এই অ্যাক্সিসটা হচ্ছে যে রোটেশনের জন্য যে অ্যাক্সিস সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশনটা আমরা চিহ্ন দিয়ে দিলাম। আর এটা হচ্ছে শ্যাফট, এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল বা হাতল। যদি এখান থেকে এটা দুইভাবে ঘোরানো যায়, এটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে ঘোরানো যায়, আবার এখানে ম্যানুয়াল ভাবে ঘোরানো যায়। তাহলে আমি এখানে কি করলাম, একটা পিএম অ্যাপ্লাই করলাম একটা, অর্থাৎ আমি এখানে একটা মেকানিক্যাল পাওয়ার অ্যাপ্লাই করলাম, যার ফলে কি হলো, এদিকে একটা ফোর্স পাওয়া গেল এফ, এবং এখানে কি তৈরি হলো, টর্ক তৈরি হলো। তো যখনই আমার এখানে টর্ক তৈরি হলো, তাহলে পি ইকুয়াল টু টাউ ইনটু এখানে একটা অ্যাঙ্গুলার পজিশন তৈরি হলো, টাউ ইনটু ওমেগা যখন এখানে চলে আসলো, তখন কি হয়ে গেল, এটার যে রোটরটা ছিল, এটা রোটর তখন হবে কি, এখানে যে থ্রি ফেজ স্টেটরটা ছিল, যে S1 S2 S3, the three phase stator, due to the three phase stator, as there is the variation in the rotor, therefore d phi dt of phi occurs, that makes a change in this terminal. এখানে তখন কি হবে, এখানে একটা চেঞ্জ আসবে। প্রথমেই আমরা করেছি কি 120 ভোল্ট এসি যেটা, সেটার এই রোটরে আমরা সাপ্লাই দিয়ে দিয়েছি এবং এখান থেকে একটা ক্যাপাসিটর ইউজ করছি। ক্যাপাসিটর ইউজ করলে আমরা সবাই জানি যে কি হয়, এখানে একটা 90 ডিগ্রি ফেজ একটা লিড হবে, 90 ডিগ্রি কি হবে, এখানে একটা ফেজ শিফট হবে। তাহলে আমার ভেক্টরটা হবে এরকম, যে এখানে যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, এটা আমি অ্যাপ্লাই করছি এদিকে আর বরাবর, ঠিক আছে, এদিকে আমি একটা IR পাচ্ছি এবং একই সাথে আমি পাচ্ছি এখানে একটা IC পাচ্ছি। এটা এখানে একটা রাইট অ্যাঙ্গেল হওয়ার কথা। এটা হচ্ছে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি এটা একদম 90 ডিগ্রি হবে না, এটা 90 এর চেয়ে কিছুটা কম হবে। এটা কি কারণে হবে, যে এখানে যে ক্যাপাসিটরটা থাকবে তার সাথে কিছুটা রেজিস্ট্যান্স প্রপার্টি থাকার কারণে এটা ঘটবে। তো যাই হোক, আমরা যদি থিওরিটিক্যালি কনসিডার করি, তাহলে এখানে যে আইসিটা থাকবে, সেই আইসিটা কি হয়ে যাবে, আইআর এর থেকে 90 ডিগ্রি লিড করবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 90 ডিগ্রি লিডিং এ চলে যাচ্ছে আইসিটা, ঠিক আছে, আইসিটা 90 ডিগ্রিতে লিড করছে। তাহলে এটা আমি অ্যাপ্লাই করলাম ফাই 2 তে, এবং এখানকার যে ভোল্টেজটা সেটা কিন্তু আমরা এই রোটরটাও অ্যাপ্লাই করে দিয়েছি। এখন যখনই এখানে রোটরটা ঘুরবে, তখনই কি হয়ে যাবে, এই রোটরের মুভমেন্টের কারণে ডিডিটি অফ ফাইটা এখানে S1 S2 এবং S3 তে অ্যাপ্লাই হবে। এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ট্রান্সফরমার। তো যদিও এটার নাম কন্ট্রোল ট্রান্সফরমার, কিন্তু এটা কিন্তু ফিক্সড না, এটা কিন্তু ফিক্সড না। এই কন্ট্রোল ট্রান্সফরমারটা হচ্ছে রোটেটিং ট্রান্সফরমার। তো রোটেটিং ট্রান্সফরমার কিরকম, যে এর মধ্যে যে রোটরটা থাকে, এখানে যে রোটরটা থাকবে সেই রোটরেও এরকম স্ট্রাকচার থাকবে, যে কন্ট্রোল ট্রান্সফরমারটার স্ট্রাকচার হচ্ছে এরকম, এই একটা এবং এই একটা থাকবে। তাহলে এটা হবে হচ্ছে এরকম, এই হলো তিনটা টার্মিনাল, ঠিক আছে। আর একটা টার্মিনাল থাকবে কোথায়, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। তো এই তিনটা টার্মিনালের মধ্যে থাকবে। আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে এর মধ্যে যে রোটরটা থাকবে, এই হলো সেই রোটরটা। এই রোটরেরই দুটো টার্মিনাল আমরা এখানে বের করে নিয়ে আসছি, সেটা হচ্ছে R1 আর R2। তাহলে আমি এখানে মানগুলো বসাই দিই, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, আর বাকি টার্মিনালগুলো আমরা বসাই দিচ্ছি যে S1 S2 S3। এখানে হচ্ছে S1, একটা হচ্ছে S2, একটা হচ্ছে S3। তো S1 S2 S3 টা হচ্ছে এটার স্ট্যাটর গুলো, আর ভিতরে যে রোটরটা সেটা হচ্ছে R। এই রোটরটা এখন কি আছে, স্থির অবস্থায় আছে। কিন্তু এই কন্ট্রোল ট্রান্সফরমারটা আর 10টা ট্রান্সফরমার মতো সাধারণ ট্রান্সফরমার না, যে এটা সবসময় ফিক্সড থাকবে, বরং এই ট্রান্সফরমারটার একটা বৈশিষ্ট্য হলো যেটা ঘুরতে পারে এরকম ট্রান্সফরমার কথা আমরা আগেও জানি। অটো ট্রান্সফরমার করেছি, কারণ এই ট্রান্সফরমারটা তোমাদের কাছে অবশ্যই নতুন না, এর আগে এমন ট্রান্সফরমার আমরা পড়েছি যেটা ঘুরে, এটা ছিল ফ্যানের রেগুলেটর অটো ট্রান্সফরমার। এছাড়া আমরা ভ্যারিয়াক ইউজ করছি, ল্যাবরেটরিতে ভ্যারিয়াক ইউজ করছি। এই ভ্যারিয়াকটাও হচ্ছে একটা অটো ট্রান্সফরমার, কিন্তু সেই ট্রান্সফরমারটার এখানে একটা নব থাকে, এই ট্রান্সফরমারটার নবটাকে কিন্তু ঘোরানো যায়। কাজে আমরা অটো ট্রান্সফরমার করছি, ফ্যানের রেগুলেটর সেটাকে ঘোরানো যায়। আমরা ল্যাবরেটরিতে ভ্যারিয়াক ইউজ করছি, সেটাও ঘোরানো যায়। কাজেই একটা ট্রান্সফরমার যে ঘোরানো যায়, এই কনসেপ্টটা আমাদের কাছে নতুন না, এটাও আমরা জানি অলরেডি যে একটা ট্রান্সফরমারকে ঘোরানো যেতে পারে। তো এই ট্রান্সফরমারটা হচ্ছে সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট সম্বলিত একটা ট্রান্সফরমার। সেটার উইন্ডিং ডায়াগ্রামটা আমরা এখানে আঁকাই নিলাম, ভিতরে রোটরটা আঁকাই নিলাম। এবার এই রোটরের সাথে কি হয়ে গেল, যে যখনই
আমাদের এইখানে একটা ভেরিয়েশন হয়ে গেল যে ডিডিটি অফ ফাই S1 S2 S3 তে ভোল্টেজ ইনডিউসড হলো, এই ভোল্টেজটা কি হয়ে গেছে কন্ট্রোল ট্রান্সফরমারে চলে আসলো। আচ্ছা এদিকে কি ঘটতেছে সেটা একটু দেখে নি। এই একই ভোল্টেজ যেটা এসি পাওয়ার সাপ্লাই আমরা দিয়েছি সেটা যেমন ট্রান্সমিটারে পৌঁছাচ্ছে সেটা একই সময় রিসিভারেও পৌঁছাচ্ছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে একটা ক্যাপাসিট্যান্সের কারণে এখানে আইসি একটা তৈরি হবে, আইসিটা কি হবে 90 ডিগ্রি লিড করবে, যার ফলে এই মোটরটা টু ফেজ মোটরের মতো কাজ করবে। এই মোটরটাকে বলা হয় টু ফেজ মোটর। এই টু ফেজ কিভাবে হচ্ছে? টু ফেজ হচ্ছে এইভাবে যে একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0 আর একটা ফেজ হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে বলা হচ্ছে টু ফেজ মোটর। এই টু ফেজ মোটরগুলো আমরা সবাই জানি কমনলি এদেরকে সার্ভো মোটর হিসেবে ডাকা হয়ে থাকে। সার্ভো মোটর আমাদের আজকের টপিক না, এই সার্ভো মোটর সম্পর্কে আমরা জানবো, কিন্তু সার্ভো মোটরের কনসেপ্টটা আমি সহজ করে বলে দিই। সার্ভো মোটরের কনসেপ্টটা হচ্ছে অন্যান্য যে মোটরগুলো আছে তিন রকম মোটর আমরা দেখতে পাই। একটা মোটর হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর, আর একটা হচ্ছে টু ফেজ মোটর বা সার্ভো মোটর, একটা হচ্ছে থ্রি ফেজ মোটর। তো আমরা সিঙ্গেল ফেজ সবাই পড়ছি, থ্রি ফেজও পড়ছি, তো টু ফেজটা আছে আমি একটু বলতেছি। সেই ধরনের একটা মোটর যেখানে দুইটা ফেজ থাকে, তো একটা ফেজ ডাইরেক্টলি চলে আসতেছে আর একটা ফেজ আসতেছে হচ্ছে সেটেন্সের মাধ্যমে 90 ডিগ্রিতে লিড করতেছে। এটা এখন যখনই এই অ্যান্টিনার মধ্যে কোনো রোটেশন হবে, যদি হয় তখন কি হবে সেটা হচ্ছে আমার কথা। কথার কথা কোনোভাবে এখানে একটা রোটেশন পাওয়া গেল ওমেগা স্পিডে। এই ওমেগা স্পিডে যদি এটা রোটেশন হয় তখন এই ওমেগা স্পিডে রোটেশন হওয়ার সাথে সাথে কি হবে, এইদিকেও একটা ওমেগা স্পিডে রোটেশন হবে। ঠিক আছে, যদিও বলছে সিস্টেমটা ভাইস ভার্সা, মানে এটা ঘুরলে এটা ঘুরবে, এটা ঘুরলে এটা ঘুরবে, এটা হচ্ছে ভাইস ভার্সা সিস্টেম। তো এখন যে কোনো কারণে যদি এখানে এটা ঘোরে তাহলে কি হবে? আচ্ছা সেটাই আমি বলতেছি। তাহলে কি হবে, যেটা হবে সেটা হলো যে এইটা রোটেশন হলে এটার সাথে এটা কাবল করা আছে, সুতরাং এটা যখন এদিকে ঘুরবে এটার সাথে এই হুইলটা অ্যাটাচ হওয়ার কারণে এই হুইলটাও এদিকে ঘুরবে। তখন কি হয়ে যাবে, এইখানে যে একটা ভোল্টেজ পাওয়া যাবে যে R1 এবং R2, তো সেইটাই তখন হবে কি এখানে একটা অ্যাম্পলিফায়ার বসানো আছে, এই অ্যাম্পলিফায়ারের মাধ্যমে কি হয়ে যাবে, সিগন্যালটা অ্যাম্পলিফাই হয়ে ফাই ওয়ানে অ্যাপ্লাই হবে। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে পার্থক্যটা হচ্ছে কি, পার্থক্যটা হলো যে এর আগে আমাদের কোনো অ্যাম্পলিফায়ার ছিল না, এবার আমাদের একটা অ্যাম্পলিফায়ার পাওয়া গেল। এই অ্যাম্পলিফায়ার হওয়াতে কি সুবিধা হলো সেটা এখন আমরা বলতেছি। যদি এই মাঝখানের গোটা অংশটাই না থাকতো তাহলে সিম্পল আগের সিস্টেমের মতো হয়ে যেত, যেখানে যখন ঘুরতেছিল তখন ডিডিটি অফ ফাই ইনডিউসড হতো, S1 S2 S3 অ্যাপ্লাই হতো, সেই তিনটা পাওয়ার সাপ্লাই এই দিক দিয়ে চলে যায়, যাওয়ার পরে রোটরটা যতক্ষণ না তার সাথে অ্যালাইন হয় ততক্ষণ পর্যন্ত কারেন্টটা ফ্লো করতো, অ্যালাইন হয়ে যাবো কারেন্টটা থেমে যেত, এটাই হবে। আর এখন যেটা হচ্ছে সেটা অনেকটা একই রকম, খালি পার্থক্য হচ্ছে যে এখন এখান থেকে যে ভেরিয়েশনটা আসতেছে সেটা অ্যাম্পলিফাই হয়ে ফাই ওয়ানে যাচ্ছে। অ্যাম্পলিফাই হওয়ার ফলে হচ্ছে কি, সে ফাই টু এবং ফাই ওয়ান এরা যতক্ষণ পর্যন্ত পরস্পর থেকে 90 ডিগ্রি ফেজ শিফট না হবে সে ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে। একই রকম কনসেপ্ট যদি আমি এখানে ক্যাপাসিটর না দিতাম তাহলে ইন ফেজ থাকতো, অর্থাৎ এটা যদি এরকম থাকে এটাও এরকমই থাকতো। কিন্তু যেহেতু আমরা এখানে একটা ক্যাপাসিটেন্স দিয়েছি, ক্যাপাসিটেন্স দিয়েছি কেন, ক্যাপাসিটেন্স দিয়েছি এই জন্য যে মোটরটাকে এখন আমরা থ্রি ফেজ মোটর হিসেবে চালাতে চাচ্ছি না, আমরা মোটরটাকে টু ফেজ মোটর হিসেবে চালাতে চাচ্ছি। এই কারণে আমি এখানে একটা ফেজ শিফট করে ক্যাপাসিটেন্স দিলাম। এখনকার অ্যালাইনমেন্টটা কেমন হবে, এটা হচ্ছে উইদাউট সি হচ্ছে এরকম, আর উইথ সি হচ্ছে এরকম, যে এখানে একটা থাকবে এর সাথে 90 ডিগ্রি এরকম একটা থাকবে। তার মানে they will be treated as aligned because of having C and there is no C, only the difference is that। তার মানে এতক্ষণে এর আগে আমরা যে ট্রান্সমিটার গুলো রিসিভার গুলো পড়েছিলাম সিঙ্ক্রো এবং রিজলভার উভয় ক্ষেত্রেই যখন ট্রান্সমিটার এবং রিসিভার একদম সেম অ্যালাইনমেন্ট থেকে যাবে ততক্ষণ পর্যন্ত কারেন্টটা ফ্লো করবে, যতক্ষণ পর্যন্ত কারেন্ট ইজ নট ইকুয়াল টু 0 হবে। আর যখনই তার অ্যালাইন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, তখন কারেন্ট ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। কারেন্ট ইকুয়াল টু 0 হলে নো টর্ক উইল বি দেয়ার and there will be no rotation, omega is equal to 0, therefore Pm is equal to 0. On the other hand, if we use control transformer which is connected to the AC servo motor, that is basically a two-phase AC motor. So because of the operating principle, we have to apply two different phases. One comes from the capacitor which is 90 degree leads from the main source, and the other will come from an amplifier. It could be 0 or it could be positive or it could be negative. It depends on the nature of input. It depends on the direction of wheel and the speed of rotation, etc. Depending on this value, DDT of phi, there will be an input and it will amplify the input and it will apply to the AC servo motor. So for this reason, its measure will be very much accurate compared to the other
সিনক্রোনাস অর রিজলভার সিস্টেম। তাহলে আমরা এটাই বুঝলাম যে আজকের টপিকের সাথে আগের টপিকগুলোর একটাই পার্থক্য হলো, সেটা হলো এটার মধ্যে কন্ট্রোল ট্রান্সফরমার থাকছে, আগেকার গুলোর মধ্যে কন্ট্রোল ট্রান্সফরমার ছিল না। এক নাম্বার পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো যে আগের যে সিনক্রো রিজলভার গুলো পড়েছিলাম তিনটা ক্ষেত্রেই, কেস 1, কেস 2, কেস 3, এরা সবাই কি, এরা সবাই অ্যাঙ্গুলার পজিশন ডিটেক্ট করতে পারে, হ্যাঁ, এবং অ্যাকুরেট ভাবেই পারে, কিন্তু অত বেশি প্রিসাইজ হয় না। অত বেশি প্রিসাইজ মানে আমরা যদি আরো বেশি প্রিসিশন চাই, মানে ফ্র্যাকশন অফ ডিগ্রি, ঠিক আছে, আমরা যে থিটাটা যে ডিগ্রিতে মেজার করতেছি, যেমন 1 ডিগ্রি 2 ডিগ্রি এভাবে, আমি যদি এটাকে এমন ফ্র্যাকশন করতে চাই 2.1 ডিগ্রি আমি নিব, কথার কথা, আরো সূক্ষ্ম মেজারমেন্ট নিব, এত প্রিসিশনের জন্য কিন্তু তখন শুধুমাত্র এই সিনক্রো রিজলভার কিংবা সিনক্রো প্লাস রিজলভার কম্বিনেশন এগুলো যথেষ্ট না। সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কন্ট্রোল ট্রান্সফরমার, যে কন্ট্রোল ট্রান্সফরমারটা ড্রাইভ করবে একটা এসি সার্ভো মোটরকে, এবং এসি সার্ভো মোটর করবে কি এই পদ্ধতিতে, সে অ্যান্টেনার সাথে এখানকার যে ইনপুট অ্যাঙ্গেলটা অ্যালাইন করবে, অথবা বিপরীতটা হতে পারে। বিপরীত হচ্ছে এই অ্যান্টেনাটাই যদি ইনপুট হয়ে থাকে, এটা ইনপুট হয়ে গেলে তখন কি হয়ে যাবে, এইখানে তখন এটা ইনপুট অ্যাঙ্গেল না হয়, এটা হবে আউটপুট অ্যাঙ্গেল, এবং এখানে একটা ডায়াল থাকবে, ঠিক আছে, আউটপুট অ্যাঙ্গেল থাকবে এবং এখানে একটা ডায়াল থাকবে। এই ডায়ালের মধ্যে আসলে ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লে থেকে আমরা বুঝতে পারবো। অপরপক্ষে যদি এদিকে আমাদের অ্যান্টেনাটাকেই আমাকে মুভ করাতে হয়, তাহলে আমরা এখান থেকে একটা ইনপুট দিয়ে দিতে পারি, তাহলে এখানে যেভাবে যেভাবে মুভ হবে অ্যান্টেনাটাও আস্তে আস্তে করে সেভাবে করে ঘুরতে থাকবে। তার মানে এই সিনক্রো এবং রিজলভারের সিস্টেমগুলো হচ্ছে ভাইস ভার্সা, হ্যাঁ, মানে জাস্ট মোটর এবং জেনারেটরের মতো। একটা মোটরকে যেরকম পাওয়ার সাপ্লাই দিলে সেটা ইলেকট্রিসিটি সেটাকে কনভার্ট করে মেকানিক্যাল পাওয়ারে নিয়ে যায়, আবার সেই মেশিনটাকে যখন আমরা মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই দিই সেটা তখন আমাকে ইলেকট্রিক্যাল পাওয়ার দেয়। এই জন্য এই মেথডটা হচ্ছে ভাইস ভার্সা। তাহলে আমরা বুঝে গেলাম যে কন্ট্রোল ট্রান্সফরমারটা কি। তো কন্ট্রোল ট্রান্সফরমার ইজ সাচ টাইপ অফ ট্রান্সফরমার হুইচ ইজ নট স্টেশনারি, রাদার দেয়ার ইজ an arrangement for which it is rotating. এমন একটা অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে থাকবে, or there should be another rotational arrangement in the transformer, and there must be an amplifier connected to the transformer. দুটো বৈশিষ্ট্য থাকবে, কন্ট্রোল ট্রান্সফরমারটা হবে রোটেটিং, একটা বৈশিষ্ট্য পাওয়া গেল রোটেটিং, and দ্বিতীয় বৈশিষ্ট্য কি পাওয়া গেল, the second property is that it must connect to an amplifier. So what is the purpose of that amplifier? It amplifies a small signal to a larger one for precision measurement. যখনই আমরা কোনো কিছু অ্যামপ্লিফাই করি তখন সেটা ইরোর যে ভ্যালুটা আসে, মানে এটা আসলে কি করে, এখানে একটা ইরার সিগন্যাল আসে, হ্যাঁ, এই ইরার সিগন্যালটাকে সে লার্জার একটা ইরার সিগন্যালে কনভার্ট করে, এবং ইরার সিগন্যাল ইনপুট দিলে এসি সার্ভো মোটর কিভাবে কাজ করে, এটা আমরা যখন এসি সার্ভো মোটরটা পড়বো ওই সময় আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। হ্যাঁ, যে এসি সার্ভো মোটরের মূলনীতিটা যখন আমরা জানবো, ওটার জন্য আরেকটু পড়ালেখা করতে হবে, তারপর আমরা এসি সার্ভো মোটর পড়তে পারবো, তখন আমরা টোটাল সিনারিওটা একদম ক্লিয়ার হয়ে যাবো যে হ্যাঁ এইভাবে এসি সার্ভো মোটরটা কাজ করে। তবে এসি সার্ভো মোটর কেমনে কাজ করে, যে প্রাথমিক আইডিয়াটা পাওয়া গেল, যেটা 2 ফেজের উপর ভিত্তি করে চলে, এবং এইভাবে করে যদি পাওয়ার সাপ্লাই দিলে এসি সার্ভো মোটরটা ঘুরবে। এসি সার্ভো মোটরটা মূলত চলে হলো ইরোর উপর ভিত্তি করে, যত বেশি ইরোর ও তত বেশি ঘুরবে। ইরোর যখন জিরো হয়ে যাবে এসি সার্ভো মোটর থেমে যাবে। আমরা যে রোবোটিক্সে বা বিভিন্ন অ্যাপ্লিকেশনে বা ইন্ডাস্ট্রিতে যে সার্ভো মোটরগুলো ইউজ করি, এই প্রত্যেকটা সার্ভো মোটরের পারপাসটা কিন্তু বেসিক্যালি তাই। যখনই ইরোর সিগন্যালটা জিরো হয়ে যাবে সার্ভো মোটর তখনই থেমে যাবে, যতক্ষণ পর্যন্ত ইরোর সিগন্যালটা থাকবে সার্ভো মোটর ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে। এই জন্যই কন্ট্রোলে এই এসি সার্ভো মোটরগুলো খুবই বেশি পরিমাণ ব্যবহৃত হয়ে থাকে। আমার ধারণা যে আজকে এই কন্ট্রোল ট্রান্সফরমার যেটুকু আলোচনা হলো এটা আমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছি। তো যদি এর উপর কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, তারপর আমরা পরের টপিকে চলে যাব। আশা করি সবার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা যে আসলে কিভাবে কাজ করে সার্ভো মোটরটা। তো আমরা তাহলে পরের টপিকে চলে যাচ্ছি। আমাদের তাহলে সিনক্রোনাস এবং রিজলভারটা হয়ে গেল। এরপরে আমাদের টপিক হচ্ছে
রিনিউয়েবল এনার্জির উপর আমাদের দুটো টপিক আছে, একটা হচ্ছে উইন্ড টারবাইন জেনারেটর আর একটা আছে সোলার বা পিভি বেসড পাওয়ার সিস্টেম। তো দুইটা ডিজাইন আমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে উইন্ড, একটা হচ্ছে সোলার। তো আমরা এই উইন্ড এবং সোলারের এই ডিসকাশনগুলো একটু করি, এবং প্রথমে আমাদেরকে জানতে হবে যে উইন্ড এবং সোলার পাওয়ার বেসড যে সিস্টেমগুলো সেগুলো কিভাবে কাজ করে। এগুলো কিভাবে কাজ করে জানার পরে আমরা আসলে সিস্টেমটা নিজেরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো ডিজাইনে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এক্সিস্টিং উইন্ড টারবাইন জেনারেটরগুলো থেকে কিভাবে পাওয়ার তৈরি হয় এবং সেটা গ্রিডে যায়, সেটা আমরা একটু দেখে নিই। এখানে একটা স্কিমেটিক দেখানো আছে, সেই স্কিমেটিকে আমাদের এইটা হচ্ছে সে উইন্ড টারবাইনটা। আর কিছু কিছু ব্যাপার হচ্ছে কমন কোশ্চেন, যে আসলে আমাদের যে রিনিউয়েবল এনার্জি বা আরই যেটা আছে, রিনিউয়েবল এনার্জির কাকে বলে বা কি প্রয়োজন, এগুলো আমাদের প্রাথমিকভাবে এমনি একটু জানতে হবে। আমরা খুব সামারি এইভাবে বলতে পারি যে রিনিউয়েবল এনার্জি গুলো সবাই আমরা জানি অলরেডি, যে রিনিউয়েবল এমন একটা এনার্জি যে এনার্জিটা কি হয়, বারবার রিনিউ হয়। তার মানে যে এনার্জি গুলো শেষ হয়ে যায় না, বরং বারবার ফিরে আসে, সেই এনার্জি গুলোকে আসলে বলা হয় রিনিউয়েবল এনার্জি। কারণ আমরা সবাই জানি যে ফসিল ফুয়েল বা এই ধরনের যে স্টোরেজ গুলো আছে সেগুলো হয়তো খুব দ্রুত শেষ হয়ে যাবে। তারপরে আমাদেরকে আসলে সানলাইট কিংবা বাতাস বা এই ধরনের যে ন্যাচারাল যে সোর্স গুলো সেটার উপরে হয়তো বা ভিত্তি করে চলতে হবে। তো সেটার কনসেপ্ট থেকে আসলে রিনিউয়েবল এনার্জির এই বর্তমানে যে সায়েন্টিস্টদের যে কাজের ক্ষেত্রটা এভাবে ডেভেলপ করছে, যে রিনিউয়েবল এনার্জি ইউজ করলে আমরা এখান থেকে মানে মানে এন্ডলেস ভাবে মোটামুটি বলা যায় যতদিন সূর্য আছে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো। আর যদি আমরা জানি যে রিনিউয়েবল এনার্জি অনেকগুলো সোর্স আছে, সোলার যেটা, সোলার এবং উইন্ড এই দুটোই খুব ভাইটাল ইউজ হয়। তো উইন্ডটা সোলারের থেকেও বেশি ইউজ হয়ে থাকে বা বেশি পরিমাণ পাওয়ার প্রডিউস করে থাকে, এবং উইন্ডটা হচ্ছে সোলারেরই একটা বাই প্রোডাক্ট, যে সোলার পাওয়ারের কারণে আসলে উইন্ডটা পাওয়া যায়। তো সোলারের কারণে কিভাবে উইন্ড পাওয়া যায় সেটা আর একটা ব্যাখ্যা, তো সেদিকে আমরা না যাই। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের রিনিউয়েবল এনার্জি কাকে বলে সেটা একটু জানলাম আমরা, যে এনার্জিগুলো বারবার রিনিউ হয় অর্থাৎ শেষ হয়ে যায় না, এটা রিনিউয়েবল এনার্জি। এবং সুবিধাগুলো আমরা জানলাম যে ফসিল ফুয়েল শেষ হয়ে গেলে এবং সে রিনিউয়েবল এনার্জি থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো। ইলেকট্রিসিটি শুধু না, আমরা এখান থেকে মেকানিক্যাল এনার্জি বা আদার এনার্জিগুলো তৈরি করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো গেল সে রিনিউয়েবল এনার্জি। তাই এবার হচ্ছে আমরা আলোচনা করতেছি উইন্ড টারবাইন জেনারেটর। এই উইন্ড টারবাইন জেনারেটরকে সংক্ষেপে বলা হয় WTG, উইন্ড টারবাইন জেনারেটর। উইন্ড টারবাইন জেনারেটরটাই হচ্ছে এখনকার যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা। তো প্রথমে হলো এটার আমাদেরকে পরীক্ষাতে কিছু ডিজাইন করতে হবে, যে আমাদেরকে কিছু কিছু উইন্ড টারবাইন জেনারেটর ডিজাইন করতে হবে। তো তার জন্য কিভাবে কি করব সেটা জানার জন্য আমরা প্রাথমিকভাবে আসলে একটা স্কিমেটিক দেখে নিই, এটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাব, এই অনুযায়ী আমাদেরকে তখন আমাদের কাজটা করতে হবে। তো এখানে বেশ কয়েকটা পার্ট আছে। প্রথমে যে পার্টটা আছে সেটা হচ্ছে আসলে টারবাইন। তো উইন্ড টারবাইন মূলত আসলে এটাই, এবং এটা চলে কিভাবে, এখান থেকে উইন্ড ফ্লো হয় প্রথমে, এদিকে উইন্ড ফ্লো হবে প্রথমে, ঠিক আছে, এদিকে ফ্লো অফ উইন্ড। এই উইন্ড যখন এদিকে ফ্লো হবে তখন এটা অনেকটা ঘূর্ণি, যেরকম আমরা দেখছি যে বাতাস লাগলে ঘূর্ণি যেভাবে ঘোরে, এই উইন্ডটাও তখন ফ্লো হলে তখন কি করবে, এই টারবাইন গুলো ঘুরতে থাকবে। ঠিক আছে, যখনই বাতাস ফ্লো হবে তখনই এই টারবাইনটা ঘুরতে থাকবে। তো ঘুরলে সেখানে কি হয়ে যাবে, এখানে আসলে একটা টর্ক পাওয়া যাবে, টাউ লিখে রাখলাম এখানে, এবং এখানে একটা পাওয়া যাবে হলো ওমেগা। ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর টাউ হচ্ছে এখানকার যে টর্ক, সেটা পাওয়া যাবে কি জন্য, বাতাসের ফ্লো এর কারণে। তো বাতাস ফ্লো হলে এখানে কি হবে, একটা এফ অ্যাপ্লাই হবে, যে ফোর্সটা অ্যাপ্লাই হয় সেই ফোর্সটা কি হয়ে যায়, ফোর্সটা তখন এখানকার যে ব্লেড গুলো থাকে সেই ব্লেড গুলোর উপরে ক্রিয়া করে, করার পরে এখানে ফোর্স ইন যে ডিস্টেন্স, সেই ফর্মুলা অনুযায়ী ভিতরে কি তৈরি হয়, টর্ক তৈরি হয়। টর্ক তৈরি হয়ে যখন ওমেগা তৈরি হয়, এটার স্পিড থাকে, এখানে লেখা আছে যে পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর আপ টু 25 আরপিএম, এটা একটা সিগনিফিকেন্ট প্যারামিটার। সাধারণত এগুলো এরকম হয়ে থাকে যে হয়তো 10 আরপিএম থেকে শুরু করে ইট কুড বি আপ টু 60 আরপিএম অর ইভেন মোর। টিপিক্যালি 10 থেকে 60 আরপিএম এর মধ্যে হতে পারে, এবং এগুলো ডিপেন্ড করে যে আসলে এই পাখার যে ডায়াটা সেটার উপরে। এখানে যে পাখার যেটা আছে, যে টারবাইনটা আছে, সেটা ডায়া যদি ডি হয়ে থাকে, এই ডিটা যত বড় হবে, এই ডিটা বড় হবে, এর আরপিএমটা ততই কম হবে। ফর লার্জার ডি the RPM will be lower and for smaller d the RPM will be higher. আমি সেভাবে সিগনিফিকেন্স করলাম, ছোট ডি এর জন্য বড় আরপিএম আর বড় ডি এর জন্য ছোট আরপিএম।
এটা মনে রাখলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর। এখানে যে জেনারেটরটা আছে, এই জেনারেটরটা কয়েক রকম হতে পারে। তো কোনো কোনো ক্ষেত্রে ডিএফআইজি ইউজ করা হয়, ডবল ফেড ইন্ডাকশন জেনারেটর, অথবা এখানে বিভিন্ন রকম জেনারেটর ইউজ করা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই জেনারেটরগুলো পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর হয়ে থাকে। এগুলো অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে এখানে যেহেতু আরপিএম বা স্পিডটা অনেক কম থাকে, এত কম স্পিড বা এত কম আরপিএম এর জন্য আমরা যদি কনভেনশনাল যে জেনারেটরগুলো দিয়ে যদি চালাই, তাহলে আমরা খুবই অল্প পরিমাণ ইলেকট্রিসিটি পাবো। ইত্যাদি নানা রকম কারণের কারণে আমরা আসলে এই পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটরগুলো ইউজ করি। আরেকটা কারণ হচ্ছে যে কনভেনশনাল জেনারেটরগুলোর যে এফিসিয়েন্সি সেগুলো যথেষ্ট কম। অন দ্য আদার হ্যান্ড, দ্য এফিসিয়েন্সি অফ পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর ইজ কোয়াইট হাই। পার্মানেন্ট যে এফিসিয়েন্সি আছে সেগুলো আসলে অনেক বেশি হয়ে থাকে। তো নানা রকম কারণে আমরা আসলে পার্মানেন্ট জেনারেটরগুলো ইউজ করি। এটা হলো জেনারেটর সাইড। তো এখানে দুইটা ফ্যাক্ট থাকে, যে এখানে যে টারবাইনটা ঘুরছে আর এখানে যে জেনারেটর আছে, সেটা দুই ভাবে ডাইরেক্ট কাপলিং হতে পারে, ঠিক আছে? ডাইরেক্ট কাপলিং হতে পারে, অথবা কি হতে পারে, ইনডাইরেক্ট কাপলিং হতে পারে। কাপলিং কাপলিং ভায়া এই গিয়ার বক্স দুই রকম হতে পারে। যদি ডাইরেক্ট হয়ে থাকে তাহলে কি হয়ে যাবে, ডাইরেক্ট কাপলিং হলে সাধারণত পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর দিয়ে করা হয়ে থাকে। কাপলিং ভায়া গিয়ার বক্স, সেটার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এরকম যে এখানে একটা টারবাইন থাকে, এই টারবাইনের যে শ্যাফট থাকে, এই শ্যাফটের সাথে এখানে একটা গিয়ার লাগানো থাকে। সংক্ষেপে জি রাখলাম গিয়ার বক্স। এই গিয়ার বক্সের এই শ্যাফট সেকেন্ডারি যেটা, এটা হচ্ছে প্রাইমারি পি আর এটা হচ্ছে সেকেন্ডারি এস। তো আমরা সবাই একটা ইনস্ট্রুমেন্ট দেখছি যে যখন ছুরি বা কাঁচি যারা ধার দেয় তারা আস্তে আস্তে করে প্যাডেলটা ঘোরায়, আর যে জায়গায় ছুরি বা কাঁচিটা ধার হয় সেটা অনেক জোরে জোরে ঘোরে। এরকম ডিস্ক দেখেছি। কাঁচি যারা ধার দেয় তাদের কাছে খেয়াল করলে দেখতে পাবা যে যারা এখানে আস্তে আস্তে করে প্যাডেলটা ঘোরায়, আর এখানে কি হয়, অনেক জোরে জোরে হুইলটা ঘুরতে থাকে। তো এটাকে বলা হয় স্টেপ আপ অপারেশন। তো এইভাবে করে এটার যে অ্যাঙ্গুলার যে ভেলোসিটিটা ওমেগা, সেটা এখানে অনেক গুণ বাড়ানো হয়, ঠিক আছে? ছোট করে ওমেগা লিখলাম, মানে বড় ওমেগা লিখলাম। তার মানে এখানে ছোট একটু যদি ওমেগা আসে তাহলে এখানে অনেক বড় ওমেগা পাওয়া যাবে। কিন্তু আবার কি হয়ে যাবে, টর্ক যেটা আছে এখানে যদি অনেক বড় একটা টর্ক থাকে, এই টর্কটা এখানে এসে ছোট একটা টর্ক হয়ে যাবে। তার মানে আমরা যে পাওয়ারের যে ফর্মুলা আছে, পি ইকুয়াল টু কি ছিল, পিএম ইজ ইকুয়াল টু ছিল টাউ ইনটু ওমেগা, আর এখানে এসে হয়ে যাবে সমান সমান টাউ ইনটু ওমেগা। এই হচ্ছে আমাদের ব্যাপার, যে আমাদের টাও আর ওমেগার যে প্রোডাক্ট বা গুণফলটা, এই গুণফলটা সমানই থাকবে। টাও ওমেগার যে গুণফল যে ভ্যালুটা সেটা সমান থাকবে, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতিটা এখানেও প্রযোজ্য হবে। এখানকার চেয়ে এখানে পাওয়ার কখনোই বেড়ে যাবে না, বরং ফ্রিকশন বা উইন্ডেজ লসের কারণে এখানে আরো পাওয়ারটা কমে যাবে। তো যাই হোক, সেটা আলাদা ইস্যু। তাহলে এইভাবে যদি আমরা চালাই, তাহলে এখানকার যে 25 আরপিএম যদি থাকে, তাহলে 25 আরপিএম কে আমরা যদি 50 গুণ বাড়াই দিই, 1:50 টাইমস যদি গিয়ার রেশিওটা করি, তাহলে কি হয়ে যাবে, এখানে 1 পাক ঘুরে এখানে 50 পাক ঘুরবে। তাহলে এই যদি মিনিটে 25 পাক ঘুরে, তাহলে এখানে কত পাক ঘুরবে, 25 গুণ 50 করলে কত হবে, 1250। ভেরি গুড। 1250 আরপিএম আমি পেয়ে গেলাম। তাহলে আমার সুবিধাটা বুঝতে পারছো, যে আমি যদি এখানে যদি গিয়ার দিয়ে বাড়াই নি, তাহলে আমরা জানি যে আমাদের কনভেনশনাল মোটরগুলোরই প্রায় 1200 বা 1400 আরপিএম এর জেনারেটর বা মোটরগুলোর আরপিএম এরকম হয়ে থাকে। তাহলে আমরা এই পদ্ধতিতে ইচ্ছা করলে এমন আরপিএম এ নিয়ে যেতে পারবো যে আমরা সাধারণ একটা জেনারেটর থেকেও পাওয়ার প্রডিউস করতে পারি। তার মানে উইন্ড টারবাইন থেকে এই পর্যন্ত আসতে গিয়ে আমাদের দুই রকম ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট কাপলিং হতে পারে। আজকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট কাপলিং। তো যদি ডাইরেক্ট কাপলিং হয়ে থাকে তাহলে অর্ডিনারি একটা জেনারেটর দিয়ে সাধারণত অপারেশন করা যায় না। তার কারণ হচ্ছে অর্ডিনারি জেনারেটরের যে ডিডিটি অফ ফাই যেটা, এটা এতই কম হবে যে ইনডিউস ইএমএফটা খুবই কম হবে, যার ফলে এটা একটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, গিয়ার বক্স ইউজ করতে হবে। এটা একটা কনসেপ্ট, কাপলিং ভায়া গিয়ার বক্স। আর যদি আমরা স্পেশাল টাইপের জেনারেটর ইউজ করতে পারি, যে জেনারেটরটা বানানোই হয়েছে অল্প আরপিএম এ চলার জন্য, তাহলে আমরা একটা টারবাইনের সাথে ওই জেনারেটরটা ডাইরেক্ট কাপলিং করে দিতে পারি। তো তার সুবিধা হচ্ছে যে আমার এখানে গিয়ার বক্সের খরচ কমে গেল, এটা একটা সুবিধা, আর সিস্টেমটা কম্প্যাক্ট হলো, এটা একটা সুবিধা। আর সমস্যা হলো যে পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটরগুলোর ডিজাইনটা একটু কমপ্লেক্স এবং এগুলো অ্যাভেলেবিলিটি একটু কম। তো সমস্যা সুবিধা সবগুলো আমি বলে নিই।
এবার আমরা চলে আসি জেনারেটর সাইডে, চলে আসলাম যে এই যে জেনারেটর যে আমরা ইউজ করলাম সেখান থেকে কি হবে, 3 ফেজ একটা পাওয়ার প্রাথমিকভাবে তৈরি হবে। 3 ফেজ পাওয়ার, 3 ফেজ পাওয়ার মানে অবশ্যই এটা এসি পাওয়ার, আমরা বুঝতে পারছি। তো সেটা তৈরি হলো জেনারেটর থেকে। তাহলে এখানে দুই রকম ঘটতে পারে, একটা হচ্ছে এখানে যেমন দেখা যাচ্ছে ডাইরেক্ট কাপলিং এর মাধ্যমে 3 ফেজ পাওয়ার তৈরি হতে পারে, অথবা এই উইন্ড টারবাইন থেকে গিয়ার বক্স এবং এখানে একটা আরেকটা জেনারেটর ইউজ করার পরে এখান থেকে 3 ফেজ পাওয়ার আসতেছে, সেটাও হতে পারে। তো যেভাবে হোক না কেন আমার প্রথম কাজ হচ্ছে সেখান থেকে একটা 3 ফেজ পাওয়ার প্রডিউস করা। এটা হচ্ছে মানে যে কোনো রকম রিনিউয়েবল এনার্জি রিলেটেড যত কাজে আমি করি না কেন আমাকে অবশ্যই একটা কমার্শিয়ালি অ্যাভেলেবল একটা পাওয়ার আমাকে তৈরি করতে হবে। তো আমরা সবাই জানি যে কমার্শিয়ালি আসলে 3 ফেজ পাওয়ারটা অ্যাভেলেবল বা ওয়াইল্ড। তাহলে আমি 3 ফেজ পাওয়ার তৈরি করলাম। আচ্ছা, এতক্ষণে কি কি সমস্যা ঘটতে পারে আমি সেটা বলি। সমস্যা নাম্বার 1 হচ্ছে যে এখানে যে উইন্ডটা ফ্লো হচ্ছে, এই ফ্লো কখনো ফাস্ট হবে, কখনো স্লো হবে। এই উইন্ডের উপর আমাদের কোনো হাত নাই, ঠিক আছে? কখনো স্লো ভাবে বাতাসটা ফ্লো হবে, কখনো ফাস্ট ভাবে বাতাসটা ফ্লো হবে। তো বাতাসটা যদি ফাস্ট বা স্লো ভাবে ফ্লো হয় তখন এখানে যে টারবাইনটা আছে, টারবাইনের যে আরপিএম সেটাও কি হবে, কখনো কখনো কম হবে, কখনো কখনো বেশি হবে। তাহলে এটার যদি স্পিড কম বেশি হয় তাহলে এখানকার ভোল্টেজ, যেটা ভোল্টেজের যে ম্যাগনিটিউড, এটাও কি হয়ে যাবে, কম বেশি হবে। আর এটা যদি সিঙ্ক্রোনাস টাইপের জেনারেটর হয়ে থাকে তাহলে তো অবশ্যই ফ্রিকোয়েন্সিটাও কি হয়ে যাবে, এই ফ্রিকোয়েন্সিটাও ভ্যারিয়েবল হয়ে যাবে বা টাইম পিরিয়ড সেটাও ভ্যারিয়েবল হয়ে যাবে। তাহলে ভোল্টেজও ভ্যারিয়েবল, ফ্রিকোয়েন্সিও ভ্যারিয়েবল, টাইমও ভ্যারিয়েবল, সবই কিন্তু ভ্যারিয়েবল। আচ্ছা, এই পয়েন্টটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা সব ভ্যারিয়েবল হলে আমরা কি করবো সেটা আমরা একটু পরে দেখি। তাহলে এখানে আমার একটা ব্রেকার আছে, সেই ব্রেকারের কাজ হচ্ছে এখান থেকে এটা আইসোলেশন করে দেওয়া। প্রয়োজন হলে এটা ব্রেকারটা ইউজ করতে হবে, প্রয়োজন না হলে ইউজ করতে হবে না। এরপরে আমাদেরকে এই পোর্শনে এসে জেনারেটর সাইডে আমরা চলে আসলাম। এখানে যে শেডেড পার্টটা দেখা যাচ্ছে, দ্য components under the shaded part represents the generator side or the wind turbine converter that contains several power electronics switches and power electronics devices including converter and inverter. তো এখানে কি কি থাকবে, কনভার্টার থাকবে, ইনভার্টার থাকবে, সুইচিং থাকবে, কন্ট্রোল থাকবে, এগুলো সব এই শেডেড এর মধ্যে। আচ্ছা, এগুলোর কাজ আমি পর্যায়ক্রমিকভাবে সবই বলতেছি। তো প্রথমে এই 3 ফেজ পাওয়ারটা এখানে এসে ঢুকবে। তাহলে আমি এখানে 3 ফেজ পাওয়ার লিখলাম। এই 3 ফেজ পাওয়ারটাকে আমাকে প্রথমে করতে হবে কি, ডিসি বানিয়ে নিতে হবে। কেন বানাতে এক্সপ্লেন করব, কারণ এটার মধ্যে অনেক এক্সপ্লেনেশন আছে। তো 3 ফেজ থেকে প্রথমে আমরা ডিসি বানাই নিব। আচ্ছা, ডিসি বানাতে গেলে কি করতে হবে আমি একটু বলে নিই। ডিসি বানানোর জন্য আমি কিছু অংশ একটু ক্লিয়ার করে দিলে সুবিধা হবে। ডিসি বানানোর জন্য আমরা সিম্পলি ব্রিজ রেকটিফায়ার ইউজ করতে পারি। এটা আমরা এই সার্কিটটা আমরা অলরেডি সবাই শিখেছি যে কিভাবে পাওয়ার থাকলে আমরা ব্রিজ রেকটিফায়ার দিয়ে সেটা ডিসিটা বানাই নিব। তো সেখান থেকে আমরা আগে ডিসি বানাই নিব। ডিসি বানানোর পরে আমরা সেটা থেকে আবার ইনভার্টার ইউজ করব। এটার নাম হচ্ছে কনভার্টার, ওই CONVERTER লিখে রাখলাম, কনভার্টার। It converts 3 phase AC power into DC power and there must be an inverter that inverts DC power into AC power again. তাহলে এখন আমরা প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম যে আমরা যে 3 ফেজ এসি পাওয়ার যে ছিল সেই 3 ফেজ এসি পাওয়ারটা আমরা আবার ডিসি বানালাম। ডিসি বানানোর পর কষ্ট করে সেটাকে আবারও 3 ফেজ এসি পাওয়ার বানালাম। এত সব ঝামেলা কেন করলাম, এতক্ষণে বোধহয় আমরা ক্লিয়ার হয়ে গেছি যে কেন। কেনর উত্তর হলো যে এখানে যে 3 ফেজ পাওয়ারটা ছিল তার ভোল্টেজ ছিল ভেরিয়েবল, ফ্রিকোয়েন্সি ছিল ভেরিয়েবল, টাইম পিরিয়ড ইত্যাদি সব ভেরিয়েবল ছিল। তো যখনই আমি এটাকে ডিসিতে কনভার্ট করে নিব তখন সে আমাকে কিরকম সিগন্যাল দিবে, এটা টাইম সে আমাকে যখন ভিডিসি একটা ভোল্টেজ দিবে, সে ভোল্টেজটা হয় কম হবে নাহলে বেশি হবে, হয় কম হবে নাহলে বেশি হবে, এরকম কিছু একটা হবে। এই ডিসি ভোল্টেজটাকে যদি আমি একটু রেগুলেটর বসাই নিই তাহলে আমি রেগুলেটর দিয়ে খুব সুন্দরভাবে ডিসিটাকে আমি রেগুলেট করতে পারছি। এই ডিসি থেকে যখন আমি আবারও এসি পাওয়ার তৈরি করব তখন কি হয়ে যাবে, এখানে যেহেতু আমি ইনভার্টারের মাধ্যমে করছি, ইনভার্টারের যে সুইচিংটা কিন্তু হাতের কন্ট্রোলের মধ্যে, কারণ আমি এটা হয় মাইক্রো প্রসেসর দিয়ে করবো, or we can use মাইক্রো কন্ট্রোলার or Arduino whatever, we can use any type of power electronic devices or মাইক্রো প্রসেসর বেসড ডিভাইসেস। আমরা এখানে যে কোনো প্রকার মাইক্রো প্রসেসর বা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতে পারি। এজন্য আমরা ইচ্ছা মতো এখানে আমরা পালসটা জেনারেট করতে পারবো। যদি আমরা ইচ্ছা মতো পালস জেনারেট করি তাহলে আমরা ইচ্ছা মতো টি পাবো, এবং ইচ্ছা মতো টি পেলে ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সি আমরা তৈরি করতে পারবো। এবং শুধু তাই না, আমরা পিডব্লিউএম একটা মেথড আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো যে পিডব্লিউএম মেথডটা কি। সরি, ভুল হয়ে গেল, পিডব্লিউএম, পালস উইথ মডুলেশন। এই পালস উইথ মডুলেশন টেকনিকটা ইউজ করার মাধ্যমে এখানে যে পালসটা দেওয়া আছে, তো তোমরা সবাই জানো যে মডুলেশন কয়েক রকম হতে পারে, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন হতে পারে, পালস উইথ মডুলেশন হতে পারে, আরো নানা রকম মডুলেশন হতে পারে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে পালস উইথ মডুলেশনটা ইউজ করা হয়। এই পালস উইথ মডুলেশন যখন আমরা এখানে ইউজ করব তখন এখানে কি হয়ে যাবে, সেখানে সে এসি 3 ফেজ একটা পাওয়ার আমার
প্রয়োজন মাফিক আমি কি করতে পারবো, একটা ম্যাগনিটিউড বিশিষ্ট ভোল্টেজ তৈরি করতে পারবো। কিভাবে পারবো এটা আমরা আরো ডিটেল পরবর্তী ক্লাসে জানবো। তো সেটা আমরা দেখলাম যে এগুলোর অপারেশনের মাধ্যমে আমরা ইচ্ছা মতো যখনই ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ পেয়ে গেলাম, ব্যাস তখনই আমি কি করে দেবো, একটা গ্রিড ট্রান্সফর্মার সাথে কানেকশন দেওয়ার পরে এটাকে আমি গ্রিডে পাঠিয়ে দিতে পারবো। তার মানে হচ্ছে এখানে আমাদের স্টেপ আপ ট্রান্সফর্মার লাগবে, স্টেপ আপ ট্রান্সফর্মার লাগবে। কেন স্টেপ আপ লাগবে সেটা একটু এক্সপ্লেনেশনের ব্যাপার আছে। যে আমরা সবাই যে গ্রিড সাইডে ভোল্টেজগুলো অনেক বেশি হয়ে থাকে, আমাদের দেশে যেমন 132 কেভি হয়ে থাকে, অথবা যদি ডিস্ট্রিবিউশন লাইন হয়ে থাকে 33 কেভি হয়ে থাকে ইত্যাদি, এই ভোল্টেজগুলো জন্য আমাকে স্টেপ আপ ট্রান্সফর্মারটা ইউজ করতে হয়। তো এই হলো ব্যাপার। এখন কথা হলো যে এই স্টেপ আপ ট্রান্সফর্মারের কাজ হচ্ছে, এদিকে ইনপুটে লাগবে হচ্ছে 11 কেভি। যদি 11 কেভি এদিকে আসে তাহলে এখান থেকে স্টেপ আপ হয়ে আমাদের যে রিকোয়ার্ড যে 33 কেভি বা ইত্যাদিতে আমরা যেতে পারবো। সে এদিকে 11 কেভির আরো কমও হতে পারে, এটা ডিপেন্ড করবে আমাদের যে পাওয়ার ইলেকট্রনিক যে সুইচিং গুলো আছে, এই যে সুইচিং ডিভাইসেস গুলো আসলে কত হয় তার উপর ডিপেন্ড করবে। এমনও সুইচিং ডিভাইস আছে যে 1 কেভি এর উপর নিতে পারবে না, আবার এমনও সুইচিং ডিভাইস আছে যেগুলো দিয়ে হয়তো বা 5 বা 4 বা 3 কেভি পর্যন্ত দিতে পারা যাবে। এটা ডিপেন্ড করবে এটা টোটাল ডিজাইনটার উপরে। তো সব ক্ষেত্রে যে আমাদের এখানে 11 কেভি প্রডিউস হবে এটা গ্যারান্টেড না। এইখানকার ভোল্টেজের ভ্যালুটা ডিপেন্ড করবে এটার পাওয়ার ইলেকট্রনিক্স এর যে পাওয়ার হ্যান্ডেল ক্যাপাসিটি যা আছে, বা তাদের যে পাওয়ার বা ভোল্টেজ রেটিং গুলো আছে, ভোল্টেজ রেটিং, কারেন্ট রেটিং, পাওয়ার রেটিং সবকিছু মিলাই আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এবারে ভোল্টেজটা আমাদের কত আসবে। এবং তার সাথে সাথে আমাদের যে জেনারেটরের ভোল্টেজ সেটা মাথায় রাখতে হবে। ডিজাইনের সময় সবগুলো ফ্যাক্টর আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এরপরে সেটা থেকে কি হয়ে যাবে, স্টেপ আপ হওয়ার পরে আমরা দিয়ে দিব হচ্ছে গ্রিডে। এটা হচ্ছে সেই গ্রিড সাইডে দিতে পারি। যে কোনো প্রকার যদি ফল্ট হয়ে গেলে আমরা চট করে এটাকে ট্রিপ করে দিতে পারবো। এটা হচ্ছে গ্রিড সাইডের জন্য ট্রিপ। আর যদি জেনারেটর ফল্ট হলে আমরা চট করে এটাকে ট্রিপ করে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে দুটো ট্রিপ করার অ্যারেঞ্জমেন্ট আছে। এবং আমি বাকি সিস্টেমটা একটু বলে নিচ্ছি যে আর কোথায় কোথায় কি কি ঘটতে পারে। তো যেটা ঘটতে পারে, ঝড় বৃষ্টি আসতে পারে। তো যদি ঝড় আসে, ঝড় হলে এখানে বাতাসের স্পিড অনেক বেশি হয়ে যায়, তখন উইন্ড টারবাইনটা অনেক জোরে জোরে ঘুরতে থাকে। উইন্ড টারবাইন যদি অনেক বেশি জোরে ঘুরতে থাকে তখন আমাদের এখানে এক্সেসিভ ভোল্টেজ তৈরি হতে পারে। সেই এক্সেসিভ ভোল্টেজের জন্য জেনারেটর যে ইনসুলেশন সেটা ব্রেকডাউন হতে পারে, এবং এখানে যে পাওয়ার ইলেকট্রনিক সুইচিং গুলো আছে সেগুলোর মধ্যে প্রবলেম ঘটতে পারে, ট্রানজিস্টর গুলো পুড়ে যেতে পারে। এই সমস্যা ঠেকানোর জন্য এখানে একটা সেন্সর দেওয়া থাকে, যে একটা পার্টিকুলার আরপিএম এর চেয়ে বেশি আরপিএম যখন ঘুরবে, সেটা 25-এর জায়গায় 30 বা 35 বা 40 বা 50 একটা ভ্যালুতে ফিক্সড করা থাকতে পারে। তো সেটাও একটা কন্ট্রোলারের ব্যাপার, যে যখন একটা সার্টেন একটা আরপিএম ক্রস করবে তখন এখানে এই ব্রেকটাকে বলা হচ্ছে মেকানিক্যাল ব্রেক, এটা কিন্তু ইলেকট্রিক্যাল ব্রেক না। তো মেকানিক্যাল ব্রেকের মাধ্যমে কি হবে, ব্রেক শুয়ের সাথে এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, ব্রেক শুটা নেমে চলে আসবে নিচে। এইভাবে দুদিকে দুটো ব্রেক শু যখন জোরে করে চাপ দিয়ে ধরবে, তখন এই শ্যাফটটা আস্তে আস্তে করে কি হয়ে যাবে, ঘোরাটা থেমে যাবে অথবা কমে যাবে স্পিডটা। আর এখানে আরেক ধরনের ড্রাইভ দেওয়া থাকে, এটার নাম হচ্ছে পিচ ড্রাইভ। পিচ নিয়ে আমাদের আরেকদিন ডিটেইল আলোচনা করতে হবে, কারণ পিচ হচ্ছে এখানের যে পাখাটা যেটা দেওয়া আছে, এই পাখার যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কন্ট্রোল করার জন্য আরেকটা ড্রাইভ প্রয়োজন হয়। এই ড্রাইভটা ডিপেন্ড করে কনভার্টারের কন্ট্রোল এবং আমাদের এখানে যে সুইচ গিয়ার, শুধু না, এখানে যে গ্রিড সাইডে যে ভোল্টেজটা আছে এবং এখান থেকে যে পাওয়ার ফ্লো হচ্ছে যে পি, এই পাওয়ার ফ্লো পি এবং কিউ এর যে ভ্যালুটা আছে এবং এখানকার যে ভোল্টেজের যে ভ্যালুটা আছে, সবগুলো নিয়ে আবার কি করতে হয়, এখানে একটা ফিডব্যাক করতে হয়। এই ফিডব্যাক থেকে আসলে বুঝতে পারে যে আমার এখন পিচটা কত হওয়া দরকার, এবং একই সাথে এটার সাথে আবার এই কনভার্টার কন্ট্রোলটা অ্যালাইন থাকে। কনভার্টার কন্ট্রোলের কাজ হচ্ছে সে প্রয়োজন মাফিক এখানে সে বিভিন্ন রকম পালস তৈরি করে এবং ভোল্টেজের ম্যাগনিটিউডটাকে সে ঠিক রাখার চেষ্টা করে। এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে পাওয়ার অ্যাঙ্গেল বা ডেল্টা। এটা হচ্ছে খুবই ভাইটাল একটা ফ্যাক্ট, যে গ্রিডের যে পাওয়ার অ্যাঙ্গেল যদি ডেল্টা ইজ ইকুয়াল টু যদি 0 থাকে, তাহলে আমার অবশ্যই যেটা জেনারেশন সাইড সেটা ডেল্টাটা মাস্ট বি গ্রেটার দেন ডেল্টা জি, মাস্ট বি গ্রেটার দেন ডেল্টা হতে হবে। আদারওয়াইজ পাওয়ারটা কি হবে না, এখান থেকে ফ্লো হয়ে কিন্তু গ্রিডে যাবে। এটা আমরা সবাই জানি, তাই না? পাওয়ার অ্যাঙ্গেল একটা ইকুয়েশন দেওয়া আছে, এই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন থেকে আমাদেরকে আসলে নির্ণয় করতে হবে যে আমরা পিটাকে কত ডিগ্রি পর্যন্ত, এটা হলো ডেল্টা, এখানে হচ্ছে পি কিউ। তো কত ডিগ্রি মানে কত ওয়াট পর্যন্ত আমরা পাওয়ারটা ট্রান্সফার করতে পারবো সেটার উপরে ডিপেন্ড করবে যে আমাদের যে লিডিং অ্যাঙ্গেল বা ডেল্টার মানটা আসলে কত হবে। তো এই ছিল আমাদের ওভারঅল যে সিস্টেমটা, সেটা উইন্ড টারবাইন জেনারেটরের যে একটা বেসিক একটা স্ট্রাকচার, সেটাই আজকে আমরা দেখলাম যে এই হলো মোটামুটি একটা উইন্ড টারবাইন জেনারেটর স্ট্রাকচার গুলো। এবং আমাদেরকে পার্ট বাই পার্ট আরো আলোচনা করতে হবে ডিটেল, তাহলে আমরা একটা কমপ্লিট উইন্ড টারবাইন জেনারেটর ডিজাইন করতে পারবো আমাদের এই কোর্সের জন্য। তো এর উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো তোমরা, আদারওয়াইজ
তোমাদের সাথে কিছু কথা ছিল, সেটা হলো যে এই তোমাদের স্টুডেন্টরা জানিয়েছিল যে সামনে তো তোমাদের বোধহয় আরো চাপ হয়ে যাবে, বিভিন্ন কুইজ বা ইত্যাদি শুরু হয়ে যাবে। তা আমাদের এই সিলেবাসের তোমরা নিজেরা সুইটেবল দুটো ডেট ঠিক করে যদি দিতা তোমরা সিয়াররা যোগাযোগ করে, তাহলে হয়তো আর কি। আমাদের তো সিলেবাস খুব বেশি বাকি নাই আর, হ্যাঁ আমাদের হয়তো সপ্তাহ দুয়েকের ক্লাস মোটামুটি নিলে আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে আমাদের। তো তোমরা এরই মধ্যে সিয়াররা যোগাযোগ করে আমাকে একটা দুটো কুইজের ডেট দাও, হ্যাঁ Q2 আর Q3 এর তোমাদের কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী দাও। হ্যাঁ, তো এটা একটু আগে থেকে তোমাদের বলে রাখলাম, তাহলে তোমরা একটু টাইম পেলা, অন্যান্য পরীক্ষার মাঝে পরীক্ষাটা টাইমটা অ্যাডজাস্ট করে আমাকে জানালা। ঠিক আছে, সিআর কি আছো ক্লাসের মধ্যে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? সিআর কি শুনতে পাচ্ছ? কারো কোনো কথাই শোনা যাচ্ছে না। যে অ্যাটেন্ডেন্স কি কালেক্ট হয়েছে আজকে? সেটা বুঝতে পারছি না, বুঝতে পারছি না। হ্যালো, শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে। সিয়াররা বোধহয় স্যার ক্লাসে নাই। আচ্ছা, সিআররা ক্লাসে নাই, অসুবিধা নাই। আমি চাচ্ছি যে তোমরা যারা শুনতে পাচ্ছ, তো তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। যে স্ক্রিনশট না নিলে স্টুডেন্টের সংখ্যা বেশি থাকবে, স্ক্রিনশটটা তো নিয়ে রাখতে হবে, যে অ্যাটেন্ডেন্সের যে স্ক্রিনশট। জি স্যার, ওটা নেওয়া হয়েছে স্যার, ঠিক, মাত্র নিলাম। তো তোমরা তাহলে সবাই মিলে একটু আলোচনা করে Q2 আর Q3 এর ডেটটা একটু ফিক্স করে ফেললে ভালো হয় না? সামনে কনভিনিয়েন্ট টাইমে কখন কি করা যায়, সবাই একটু আলোচনা করো তোমরা। জি স্যার, তাহলে ওটা আমরা আলোচনা করে হ্যাঁ, আপনাকে জানাচ্ছি স্যার। আলোচনা করে জানাও। এবং আমাদের সিলেবাস আর খুব বেশি একটা বাকি নাই মোটামুটি ভাবে। আর রিভিউ ক্লাস কিছু নিব, লাস্টের উইকটা রিভিউ ক্লাসের জন্য রাখবো। এই ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং ডিজাইন রিলেটেড ইস্যুগুলো একটু এক্সপ্লেনেশনের ব্যাপার আছে, তো যে কোশ্চেন গুলো কিভাবে আসে, কিভাবে তুমি সলভ করবা, এগুলোর আমি তো গাইডলাইন দিয়ে দিলে তো ফাইনাল পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারবো আশা করি। হয়তো সবাই খুব ভালো করবে আশা করি ফাইনাল পরীক্ষায়। তো তোমরা তাহলে আমাকে ডেটটা জানিও, চেষ্টা করো দুটো কুইজ আমরা দিয়ে নিতে। আর এই ক্লাসের আজকে যা পড়ানো হয়েছে মোটামুটি কি ইজি মনে হয়েছে বা সহজ মনে হয়েছে কি? জি স্যার, মোটামুটি ইজি ছিল। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের তাহলে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। হোপ টু সি ইন দ্য নেক্সট ক্লাস। সি ইউ अगेन। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।